জীবনের সবচেয়ে বড় লটারির সুযোগটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে যদি আপনি আজকের ভিডিওটা পুরো না দেখেন। লটারি জ্যোতিষের ভাষায় যাকে বলা হয় হঠাৎ প্রাপ্তি। এই হঠাৎ প্রাপ্তি কখন হয় জানেন? যখন আপনার সময়, আপনার গ্রহ এবং মহাজাগতিক শক্তি এই তিনটে একসাথে কাজ করে। গ্রহদের মধ্যে রাহু রাহু করায় হঠাৎ প্রাপ্তি। এর জন্য রাহুকে আপনার জন্মকুণ্ডলীর একদম ঠিক জায়গায় ঠিক অবস্থায় থাকতে হবে। আর এই হঠাৎ প্রাপ্তি আপনার কোন সময়ে হবে সেটা ঠিক করে আপনার দশা, আপনার অন্তর্দশা এবং গোচর। এইগুলো সব যখন ঠিক থাকে তখন বাকি থাকে মহাজাগতিক শক্তি। এই শক্তিকেই কাজে লাগানোর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব তন্ত্রের একটা শক্তিশালী টোটকা, যেটা আপনারা যদি খুব মন দিয়ে বিশ্বাসের সাথে ঠিক ভাবে করতে পারেন তাহলে সেটা আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর যারা লটারির টিকিট কেটে কেটে পকেটের পয়সা নষ্ট করতে না চান তারা অবশ্যই লটারির টিকিট কাটার আগে জন্মকুণ্ডলীটাকে একবার দেখিয়ে নেবেন। আর যাদের জন্মকুণ্ডলী নেই বা যাদের ডেট অফ বার্থ নিয়ে সমস্যা আছে নেই, তারা আপনাদের হাতটা একবার দেখিয়ে নেবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারাও প্রচুর মানুষের উপকার হয়। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। চলুন তাহলে আমরা তাড়াতাড়ি টোটকাটা জেনে নিই। এই টোটকাটা করার জন্য আপনাদের কিন্তু কোনো দিনক্ষণের ব্যাপার নেই, কোনো সময়ের ব্যাপার নেই। এই টোটকাটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। শুধু একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই টোটকাটা আপনারা করবেন যেই দিন আপনারা লটারির টিকিট কাটতে যাবেন তার ঠিক 48 ঘন্টা আগে। অর্থাৎ আপনারা যেদিন ঠিক করবেন যে লটারির টিকিট কাটবেন তার ঠিক 48 ঘন্টা আগে হিসাব করে এই কাজটা করে ফেলবেন। আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কাজটা কিন্তু সবাই করতে পারবেন না। কারা করতে পারবেন আর কারা করতে পারবেন না সেটা আপনাদের এই টোটকাটা আমি বুঝিয়ে দেওয়ার পর তারপর বলছি। এবার এই টোটকাটা করার জন্য আপনাদের হাতের সামনে 5টা জিনিস রাখতে হবে। নাম্বার 1, একটা লাল আসন। এরকম একটা লাল আসন, জাস্ট ছোট হলেই হবে, ঠিক আছে? আর এরকম আসন যারা পাবেন না তারা দশকর্মার দোকানে গিয়ে লাল কাপড় পাওয়া যায়, সেই লাল কাপড় কিনে নিয়ে এসে একটা ছোট এরকম মাপে কেটে নিলেই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই আসন একটা লাগবে, ছোট লাল আসন। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটা লবঙ্গ, একটাই লবঙ্গ লাগবে। এবং সেই লবঙ্গটা আপনারা একটু দেখে নেবেন যেন একদম পরিষ্কার হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লবঙ্গটা যেন একদম অবশ্যই ফুল আলা হয়। ফুল ছাড়া লবঙ্গ কিন্তু এই কাজে লাগবে না। 3 নাম্বার জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে 5টা তেজপাতা। এই তেজপাতাগুলো একদম পরিষ্কার, নিখুঁত, কোনো রকম ফুটো ফাটা যেন না থাকে সেটা অবশ্যই দেখে নেবেন। 4 নম্বর যে জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। যেই হলুদ আপনারা রান্নাঘরে রাখেন, রান্নায় ব্যবহার করেন, সিম্পল সেই হলুদ গুঁড়ো, ঠিক আছে? আর যেটা রাখতে হবে 5 নাম্বার জিনিস সেটা হচ্ছে গঙ্গার জল। এবার এই জিনিসগুলো যখন আপনাদের জোগাড় হয়ে যাবে তখন যেই সময় আপনারা করবেন এই কাজটা তার আগে স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরে নেবেন, একটা আসন পেতে বসবেন। বসে সবার আগে এই যে লাল আসনটা আপনারা নিয়েছিলেন, এই লাল যে আসনটা, ছোট আসনটা নিয়েছিলেন, সেই আসনটা আপনার সামনে পাতবেন, আপনার সামনে পেতে বসবেন।
মানে আপনার বসার আসন আলাদা, আর এই ছোট্ট আসনটা কিন্তু আপনার সামনে থাকবে। ঠিক আছে, এবার এই যে হলুদ গুঁড়ো আর গঙ্গা জল নিয়েছিলেন, এই হলুদ গুঁড়োটাকে আপনাকে গঙ্গা জল দিয়ে গুলে একটা পেস্ট বানাতে হবে। আর এই পেস্টটা এই কাজের শেষ অবধি আপনার লাগবে। ঠিক আছে, এবং এই যে পেস্টটা আপনি বানাবেন সেটাকে খুব মোটা বানাবেন না। ঠিক আছে, একদম থকথকে করে বানাবেন না, একটু একটু মানে মাঝারি মাপের পাতলা। কারণ ওই হলুদের যে পেস্টটা আপনারা বানাবেন সেই পেস্টটা দিয়ে আপনাদের লিখতে হবে, সেরকম একটা ভাবেই আপনি ওটা বানাবেন। এবং হলুদের পেস্ট যখন বানাবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা অনামিকা আঙ্গুলি বলি। যে কোনো পুজোর কাজ, যে কোনো তন্ত্রের কাজ বা তিলক কাটার কাজ এই অনামিকা আঙ্গুল ছাড়া কিন্তু হয় না, এই অনামিকা আঙ্গুল দিয়েই করতে হয়। এবার আপনি একটা পাত্রের মধ্যে ওই গঙ্গা জল দিয়ে হলুদটা এই আঙ্গুল দিয়ে, অনামিকা আঙ্গুল দিয়ে গুলবেন, যেরকম ভাবে বললাম। এবার সেটা গোলা হয়ে গেলে সবার প্রথমে আপনি ওই লবঙ্গটাকে ভালো করে এই হলুদটাকে মাখাবেন, এবং সেটাও কেবলমাত্র এই আঙ্গুল দিয়ে এরকম ধরে এরকম এরকম ভাবে ভালো করে, এই ধরুন লবঙ্গ, লবঙ্গটাকে এইভাবে ধরে এরকম চুবিয়ে ভালো করে এরকম এরকম ভাবে চারিদিকে, লবঙ্গটার চারিদিকে আপনি মাখিয়ে নেবেন। এবার মাখানো হয়ে গেলে আপনি সেই লবঙ্গটাকে নিয়ে আসনের উপর রাখবেন। রাখা হয়ে গেলে এবার এই যে 5টা তেজপাতা রয়েছে সেই তেজপাতার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে জিনিস আপনাদের লিখতে হবে। প্রথম যে তেজপাতাটার মধ্যে আপনি লিখবেন সেটা হচ্ছে আপনার নাম। ঠিক আছে, আপনাকে ওই এই আঙ্গুল দিয়ে, অনামিকা আঙ্গুল দিয়ে ওই হলুদের পেস্টটা দিয়ে ওই তেজপাতাটার উপর আপনার নাম লিখতে হবে। ঠিক আছে, নামটা লেখা হয়ে গেলে আপনি ওই তেজপাতাটাকে লম্বা লম্বি ভাবে না, এরকম আড়াআড়ি ভাবে, ঠিক আছে, যেদিকে নামটা আছে সেই নামটা উপরের দিকে থাকবে, আর পাতাটা এরকম আড়াআড়ি ভাবে থাকবে। ঠিক আছে, ভালো ভালো করে দেখে নিন, এরকম আড়াআড়ি ভাবে আসনটার উপর রাখবেন। তারপর দ্বিতীয় যে তেজপাতাটা আছে সেই তেজপাতাটার মধ্যে ওই একই এই আঙ্গুল এবং হলুদের পেস্ট দিয়ে আপনি লিখবেন হচ্ছে আপনার বাবার নাম। বাবার নাম লেখা হয়ে গেলে সেই তেজপাতাটাকে আপনি যেদিকে নামটা লিখেছেন সেই দিকটা উল্টে দেবেন, উল্টে দিয়ে ওই আড়াআড়ি ভাবেই আবার ওই আসনটার মধ্যে রাখবেন। ঠিক আছে, রাখা হয়ে গেলে এবার 3 নাম্বার যে তেজপাতাটা আছে সেই তেজপাতাটার মধ্যে আপনি একটা মন্ত্র লিখবেন, সেই এই আঙ্গুল, অনামিকা আঙ্গুল আর হলুদের পেস্ট দিয়ে। মন্ত্রটা হলো ওম গণেশায় নমঃ। আচ্ছা, খুব ছোট্ট মন্ত্র, আশা করি আপনাদের মনে থাকবে, তাও একবার বলে দিচ্ছি। ওম গণেশায় নমঃ, এই মন্ত্রটা লিখে আপনি তেজপাতাটা এবার রাখবেন হচ্ছে ওই আগের দুটো তেজপাতার উপরে এরকম লম্বা করে। ঠিক আছে, এরকম লম্বা করে রাখবেন। এবার হলো 4 নাম্বার তেজপাতা, এই তেজপাতাটার উপর আপনাকে আরো একটা মন্ত্র লিখতে হবে। সেই মন্ত্রটা হচ্ছে আপনার যিনি ইষ্ট দেব বা দেবী, বা আপনার যিনি কুল দেব দেবী, অথবা যেই দেবদেবীর আপনি আরাধনা করেন, আপনি পুজো করেন, সেই দেবদেবী, সেই দেবদেবীকে আপনি স্মরণ করবেন। হ্যাঁ, স্মরণ করে ওনার উদ্দেশ্যে লিখবেন ওম দেব দেবীভ্যই নমঃ। আরেকবার বলে দিচ্ছি, ওম দেব দেবীভ্যই নমঃ। এবার এই মন্ত্রটা লিখে আপনি ওই তেজপাতাগুলোর ওপর এই মন্ত্র লেখা তেজপাতাটা আবার আড়াআড়ি ভাবে রাখবেন, এরম করে। ঠিক আছে, এরম আড়াআড়ি ভাবে রাখবেন, রেখে এবার শেষের যে তেজপাতাটা আছে, 5 নাম্বার তেজপাতাটা, এই তেজপাতাটার উপর আপনাকে আঁকতে হবে। কি আঁকতে হবে? কুবের দেবের একটা চিত্র। ঘাবড়াবেন না, চিত্র মানে আঁকা মানেই আপনাকে আর্টিস্টের মতো করে আঁকতে হবে না। কুবের দেবের যে ছবি আমরা দেখি, ঠিক আছে, সেই ছবিটা ভালো করে দেখে নেবেন।
বা ছবি থাকলে তো ভালো, যাদের ছবি নেই তারা একটু নেটে ফেটে দেখতে পারবেন কুবের দেবের ছবি। সেই ছবিটা আপনি কুবের দেবকে স্মরণ করে জাস্ট তার একটা কাল্পনিক চিত্র আপনাকে আঁকতে হবে। যেমন ধরুন পেটটা একটু মোটা, গালগুলো ফোলা এবং থপ করে মানে বসে আছে, এরকম যে একটা চিত্র আমরা দেখি তার, সেইটাকেই আপনি কুবের দেবকে স্মরণ করে ওই লাস্ট তেজপাতা 5 নম্বর তেজপাতাটার উপর আঁকবেন। একে আঁকা হয়ে গেলে তারপর ওই তেজপাতাটাকে আপনি লম্বালম্বি ভাবে আবার রাখবেন। এই সমস্ত কাজগুলো যখন আপনার হয়ে যাবে তখন এই হলুদের পেস্টটার ওই আসনটার যে 4টে দিক আছে, আসনের যে 4টে দিক আছে সেই 4টে দিকে এই হলুদের পেস্ট দিয়ে এই আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে 4টে ফোঁটা এরকম ভাবে লাগিয়ে দেবেন। আর যদি একটু ঘন হয় আপনি তুলে তুলেও দিতে পারেন, দেবেন। দেয়া হয়ে গেলে এবার আপনাকে প্রার্থনা করতে হবে, কিন্তু তার আগে আপনি একটা কর্পূর দানিতে কিছুটা কর্পূর জ্বালিয়ে দেবেন, কর্পূরের আরতি করতে হবে আপনাকে। হুম এবার আরতি যখন করবেন তখন আপনি আপনার ইষ্ট দেব দেবী বা কুলদেব দেবী বা যে দেব দেবীর আপনি পুজো করেন তাকে স্মরণ করবেন। স্মরণ করে আপনার যা প্রার্থনা, লটারি প্রাপ্তি, এইগুলো আপনি সেই সময় করতে থাকবেন। এবং প্রাপ্তির জন্য প্রার্থনা, হ্যাঁ, লটারি প্রাপ্তির জন্য প্রার্থনা, এগুলো আপনি আরতি করতে করতে করবেন। এবার যখন আরতি করা হয়ে যাবে তখন ওই আসনটাকে, ছোট যে আসনটা সেই আসনটাকে এইভাবে 2 হাত দিয়ে ধরে আপনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে আপনার বাঁ দিক থেকে 7 বার আপনি গোল করে ঘুরবেন। ঘোরা হয়ে গেলে আপনি আপনার যে ইষ্ট দেব দেবী বা আপনার কুলদেব দেবী, যেই দেবদেবীর আপনি পুজো করেন, আপনার যে পুজোর জায়গা সেখানে গিয়ে আপনি যে দেবদেবীর পুজো করেন তার চরণে আপনি সেটা রেখে দেবেন। এবার যখন আপনি লটারির টিকিট কাটতে যাবেন তখন ওই যে তেজপাতাটা যেটার উপর আপনি কুবের দেবের ছবি এঁকেছিলেন সেইখান থেকে হলুদ নিয়ে আপনি আপনার কপালে তিলক করবেন, করে তারপর লটারির টিকিট কাটতে যাবেন। আর আমি এই টোটকাটা বলার আগে আপনাদের বলেছিলাম যে এই টোটকাটা সবাই করতে পারবে না। কারা করতে পারবে আর কারা করতে পারবে না, ছেলেরা যে কেউ করতে পারবে, কিন্তু মেয়েরা, কোনো মেয়ে এই টোটকাটা কিন্তু করতে পারবে না। মেয়ে ইন দি সেন্স নারী, স্ত্রী, কোন স্ত্রী, নারী এই টোটকা করতে পারবে না। আর একটা খুব দরকারি জিনিস আপনারা দেখে নিন, সেটা হচ্ছে গঙ্গার জলটা কিন্তু এমনি নর্মালি যেরকম আমরা ঢালি সেরকম ভাবে ঢাললে হবে না। ঠিক আছে, আপনি যে আপনার যে পাত্রটা সেই পাত্রটাকে আপনি এই ওপরে এবং নিচে 2 হাত দিয়ে এরকম ভাবে, 1 হাত দিয়ে ধরবেন আর 1 হাত দিয়ে এইভাবে ধরবেন। ধরার পর গঙ্গার জলটা এই সামনে আপনার পাত্র রাখা থাকবে, হলুদের পাত্রটা। এবার সেই হলুদের মধ্যে আপনাকে নিজের দিকে করে, এই দিকে করে, নিজের দিকে করে আপনাকে জলটা আস্তে আস্তে ঢালতে হবে যতটা দরকার। দেখুন, ব্যক্তিগতভাবে আমি লটারির টিকিট কাটা বা হঠাৎ কোথাও থেকে অর্থ পেয়ে যাওয়া এই ব্যাপারগুলোতে না ঠিক ভরসা করতে চাই না। আর আমি কর্মের পথেই বিশ্বাসী, কর্ম করে বাঁচতেই ভালোবাসি। আর একটা জিনিস জানবেন যে লটারির টিকিট কিন্তু সবার ভাগ্যে লাগে না। এর জন্য যারা লটারির টিকিট কাটছেন বা কাটবেন বলে ভাবছেন তারা সবার আগে নিজের জন্মকুণ্ডলীটাকে অবশ্যই বিচার করেই নেবেন। আর লটারির টিকিট কাটার আগে যে এই টোটকাগুলো কিন্তু অবশ্যই কাজ করবে, কিন্তু তার আগে আপনাকে সঠিক পথে, সঠিক সময়ে সঠিক পথে এগোতে হবে। এর জন্য আপনাকে লটারি কাটার যে বাস্তবিক বিষয়গুলো সেগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি আনাড়ির মতো দৌড়ান তাহলে কিন্তু লটারির টিকিট কাটার জন্য আপনার পয়সা নষ্ট হবে। এবং সেই বাস্তবিক দিকগুলো কি, যেমন লটারি টিকিটের একটা নিজস্ব ম্যাথমেটিক্স আছে, নিজস্ব একটা অঙ্ক আছে, আপনাকে ধৈর্য ধরে
সময় দিয়ে সেই অঙ্কগুলোকে বুঝতে হবে। আর লটারির টিকিট কাটার একটা কৌশলগত দিক আছে, সেই কৌশলগুলোকে আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে। এরপর যখন আপনি আহ টোটকা করবেন এবং তার সাথে আপনি লটারি টিকিটের এই কৌশলগত দিকগুলোতে পারদর্শী হয়ে উঠবেন, তখন দেখবেন যে আপনার লটারিতে জেতার সম্ভাবনা কতখানি বেড়ে যায়। আশা করি আমি যেগুলো আপনাদের বলতে চাইছি বা যেগুলো বললাম সেগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।